অন্তরের একটা রোগ হচ্ছে হতাশ হয়ে যাওয়া, যে কখনো আর ভালো কিছু হবে না, মুসলমানরা কখনো পারবে না, এই ধরনের চিন্তা করা, আল্লাহর দিন বিজয়ী হবে না, এই চিন্তা করা। এবং আমরা যদি শুধু প্যালেস্টাইনের গণহত্যার সময়কার মানুষের কষ্ট চিন্তা করি এবং এখনকার বাস্তবতা চিন্তা করি, আমরা দেখব ইরান এবং ইসরায়েল আমেরিকার সংঘর্ষ যেদিকেই যাক, প্যালেস্টাইন কীভাবে মুক্তির দিকে আগায় যাচ্ছে। এবং এই অন্তরের রোগ একটা ভয়ঙ্কর রোগ, সেটা হচ্ছে গিয়ে পেসিমিজম, যে ভালো কিছু হবে না, খারাপ কিছু আসবে, খারাপ দিনই আসবে না। মুসলমানদের হওয়ার কথা অপটিমিস্টিক। শুধু আয়াতটা খেয়াল করেন আর আজকের ভিডিওটার সাথে মিলান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ফালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নাকি তোমরা মনে করো যে তোমরা জাস্ট এমনিই তোমরা জান্নাতে প্রবেশ করবা, অথচ তোমাদের কাছে ওই পরীক্ষা আসে নাই যে পরীক্ষা তোমাদের পূর্ববর্তী জাতিদের কাছে আসছিল। তাদেরকে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, ক্লান্তি, হতাশা এমনভাবে স্পর্শ করছিল এবং তারা ভয়ে ভয়ে ছিল, সংকীর্ণতায় ছিল। এবং এমন একটা অবস্থা যখন তাদের রাসূল এবং তাদের সাথে যারা ঈমানদার তারা বলতেছিল, কারণ তাদের মনে হচ্ছে তাদের পায়ের নিচের মাটি কাঁপতেছে, মানে ভয়ের একটা অবস্থা থেকে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহ বলতেছেন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে এবং সেটা খুব কাছে। আমাদের মুশকিল হলে আমরা কাছে বলতে বুঝি কালকে, কালকে হয় না কেন, কালকে কেন হয় না, পরশুদিন কেন হয় না, এভাবে হবে না। আপনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছে এবং আপনি সেই পরীক্ষাটার ধৈর্য ধরার ক্যাপাসিটিও আল্লাহ আপনাকে দিছে। দেখেন প্যালেস্টাইনের ঘটনাটা কিভাবে ঘুরে যাচ্ছে। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। মনে আছে ফিলিস্তিনের কথা? সারা পৃথিবী কত কষ্ট পাচ্ছিল, কত 2 বছর ফিলিস্তিনের শিশুদেরকে যেভাবে গাজায় গণহত্যা করা হয়েছে। এবং আপনি কি খেয়াল করতেছেন, ইরান এবং ইসরায়েল আমেরিকার সংঘাত, যুদ্ধ দীর্ঘমেয়াদী হোক অথবা অল্প সময় শেষ হয়ে যাক, এটা প্যালেস্টাইনের মুক্তির দিকে কত পরিষ্কারভাবে আল্লাহ দেখাই দিচ্ছে যে এটা প্যালেস্টাইনের মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ঠান্ডা মাথায় চিন্তা করেন, ইসরায়েল কেন অ্যাটাক করলো? ইসরায়েল অ্যাটাক করলো কারণটা হচ্ছে যে নেতানিয়াহুর সামনে ইলেকশন আসতেছে, ওর এখন জেলে থাকার কথা। এটা অ্যাভয়েড করার একমাত্র উপায় হচ্ছে সে যদি দেখাইতে পারে যে ইসরায়েল যুদ্ধে আছে এবং ইসরায়েলে সে যুদ্ধে সফল হয়ে নেতৃত্ব দিচ্ছে নেতানিয়াহু। আমেরিকা কেন যুদ্ধে আসলো? আমেরিকা ট্রাম্প যুদ্ধে আসলো কারণ ট্রাম্পেরও সামনে মিড টার্ম আছে এবং ট্রাম্প এপস্টিনের জন্য তার জেলে থাকার কথা। তারও একটা বড় সাকসেস দরকার, যে সাকসেস স্টোরিটা সে যদি বলতে পারে তাহলে সে দেখাইতে পারবে যে সে আসলে ক্ষমতাধর। কারণ আমেরিকার একটা বিশাল পপুলেশন, বিশাল হোয়াইট পপুলেশন শক্তিকে পছন্দ করে, তারা চরিত্রকে পছন্দ করে, চরিত্র নিয়ে তারা কম চিন্তা করে। তারা যদি দেখে একটা শক্তিশালী লিডার, তারা তার পিছিয়ে দাঁড়াবে, যদিও তারা জানে সেই শক্তিশালী লিডারটা নির্যাতন করে, রেপ করে, হোয়াট এভার। এটা হচ্ছে কি আমেরিকার একটা বিশাল পপুলেশনের গত 300 বছরের ইতিহাস। অন্য কেউ যাই বলুক না কেন, এটা সবসময় আমেরিকাতে হয়ে আসছে। আমেরিকা সবসময় শক্তিশালী লিডারকে পছন্দ করে। সেই শক্তিশালী লিডার যতই সাধারণ মানুষকে হত্যা করুক, যতই মেয়েকে রেপ করুক, কিছু যায় আসে না। সো ডোনাল্ড ট্রাম্প এটা জানে এবং ডোনাল্ড ট্রাম্প ওই জন্য প্লে করতেছে। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। কিন্তু বুমেরামটা কি হয়েছে? তারা বলছে যে প্রথমে ইরানের সরকার চেঞ্জ করতে চায়। আচ্ছা, ইরানের সরকার চেঞ্জ করব। ইরানের সরকার চেঞ্জ করতে গিয়ে ইরান যখন মাইট দেওয়া শুরু করলো, দুটো জিনিস হইল। এক নম্বর হইল ইসরায়েল, চিন্তা করেন গত 70 বছরে ইসরায়েলকে কেউ কখনো 7 দিনে এই পরিমাণ আঘাত করে নাই ডিরেক্টলি, যে পরিমাণ আঘাত ইরান করছে। আবার বোঝেন কথাটা, 7 দিনে ইরান যেই পরিমাণ ডাইরেক্ট অ্যাটাক ইসরায়েলে করছে কনফিডেন্সের সাথে, এবং বলতেছে আরো করবে, সেটা গত 70 বছরে কেউ করে নাই। কেউ আর্গিউ করতে পারে 2024 আর 2025 ইরান যে অ্যাটাক করছিল সেটা সাবস্ট্যান্সিয়াল ছিল, বাট 7 দিনে, মানে একটা 7 দিনের পিরিয়ডে এই পরিমাণ অ্যাটাক কোনো দেশ ইসরায়েলকে কখনো করে নাই 70 বছরে। অর্থাৎ ইসরায়েলের অবস্থা খুবই টাইট। আচ্ছা, এখন আমেরিকা অ্যাটাক করতেছে ঠিকই, কিন্তু আমেরিকা বুঝতেছে যে ইকোনমিক্যালি এটা কোনোভাবে ভায়াবল না। দুইটা কারণে, একটা হচ্ছে প্রতিদিন $1 বিলিয়ন উপরে তার অ্যাডিশনাল খরচ হচ্ছে। অন টপ অফ দ্যাট তার যত মিডল ইস্টের বেস ছিল, সেই বেসগুলোতে যত রাডার থেকে শুরু করে দামি যন্ত্রপাতি, সেগুলোতে যে আক্রমণ হচ্ছে তাতে তার লস অনেক বেশি, অনেক অনেক বেশি। সো আমেরিকার জন্য বড় প্রবলেমটা হচ্ছে তার ইকোনমি যে হিট করতেছে এবং আমেরিকান সেনারা যে মারা যাচ্ছে। ইরান দাবি করছে অলরেডি 800-র বেশি আমেরিকান সেনা হয় মারা গেছে অথবা আটক আছে ইরানের কাছে। এইটা আমেরিকান মিডিয়া যখন সামনে আনতেছে, তখন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, যারা অ্যান্টি জায়নিস্ট
ন্যাশনালিস্ট বা প্রো ন্যাশনাল আমেরিকান গ্রুপ তারা খুব স্ট্রংলি ট্রাম্পকে ধরছে যে তুমি আসলে কি করতেছো। ইরাক এবং আফগানিস্তানের ক্ষেত্রে কিন্তু আমেরিকার লেগাসি মিডিয়া আর আমেরিকাতে বিতর্ক কম ছিল, ইন্টারনাল কনফ্লিক্ট কম ছিল, তারা সবাই ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধের ব্যাপারে সম্মত ছিল বেশিরভাগ মানুষ। কিন্তু এখন কিন্তু সেটা না, অর্থাৎ ট্রাম্পও এখন মাইগা চিপায় পড়ছে, ইসরায়েলও এখন চিপার মধ্যে পড়ছে। এখন কাহিনী কি হবে দেখেন, কাহিনীটা হলো ইসরায়েল এবং আমেরিকা গেছিল ইরানের সরকার পরিবর্তন করতে। ইরানের কোনো সরকার পরিবর্তন হয় নাই। এক আয়াতুল্লাহ খমেনির মৃত্যুর পরে তার সন্তান আসছে, তো কোনো সরকার তো পরিবর্তন হইল না। এখন খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমান যখন ক্ষমতায় আসছে, দেখি কোনো ক্ষমতার বিএনপির পতন হয়েছে তাতে না, তার সন্তান আসছে। এখন বঙ্গবন্ধুর পরে যখন হাসিনা আসছে, তাহলে কি আওয়ামী লীগের পতন হয়েছে না? সেটা তো পতন বলা যায় না। পতন মানে কি, যখন একটা সরকার কমপ্লিটলি চলে গেছে হয় এবং অন্য একটা সরকার আসছে, যেই সরকার আমেরিকা এবং ইসরায়েলের পাপেট, তখন হচ্ছে গিয়ে রেজিম চেঞ্জ, ওইটাকে তারা বলতে যাচ্ছে। সেটা তো হয় না, একদমই হয় নাই। তাহলে ইরানে তো কোনো রেজিম চেঞ্জ হয় নাই, ইরানে খালি বাবা মারা গেছে, ছেলে বসছে। কিন্তু নেতানিয়াহুর তো এখন সামনে ইলেকশন, এবং নেতানিয়াহুর দেশে এই যুদ্ধ কেউ পছন্দ করতেছে না। তার অল্প কিছু মানুষ যারা মিডিয়া কন্ট্রোল করে, এর বাইরে তাদের মিডিয়াকে বলেছে কোনো ছবি, কোনো কিছু, কোনো ফুটেজ দেখানো যাবে না। কিন্তু ফুটেজ তো বাইরে থেকে সব চলেই আসতেছে, ফুটেজকে সে লুকাইতে পারতেছে। অর্থাৎ ইসরায়েলের সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা সামনে খুবই বেশি। মানে না এটা না যে কালকে পরিবর্তন হবে, আমি বলছি 1-2 বছরের মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আবার আমেরিকার মিড টার্ম ইলেকশন যদি ট্রাম্প ইরানের এই সংঘাতের কোনো সাফল্য দেখাইতে না পারে, তাহলে ট্রাম্প অলরেডি এপস্টিন এবং ইরানের কারণে যে পরিমাণ অজনপ্রিয়, হয়তো মিড টার্ম সে পার করতে পারবে না। শুধু পার করতে পারবে না তাই না, মিড টার্ম পার করতে না পারলে তাকে হয়তো জেলখানায় যেতে হবে। তার মানে হইল যেই আমেরিকা এবং ইসরায়েল ইরানের সরকার পতন করতে আসছিল, সেই আমেরিকা এবং ইসরায়েলের নিজেদের সরকার পতন হওয়ার মতো অবস্থা। কারণ নেতানিয়াহুর পরিবর্তনের পরে কিন্তু নেতানিয়াহুর মতো একজন আসবে না, একজন লিবারেল ডেমোক্রেট আসবে ইসরায়েলে, যে আরবদের সাথে যুদ্ধ করতে যাবে না। কারণ ওইটাই হচ্ছে পরিবর্তনের কারণ। আবার ট্রাম্প চলে যাওয়ার পরে অবশ্যই কোনো ফেরেস্তা আসবে না, কারণ আমেরিকাতে ডিপ স্টেট কোনো ফেরেস্তারে বসাবে না, বাট অ্যাটলিস্ট এমন কেউ আসবে যে আবার ইরানের সাথে যুদ্ধ করতে যাবে না, যে আবার প্যালেস্টাইনের সাথে যুদ্ধ করতে যাবে না, এবং যে অবশ্যই ইসরায়েলকে আনকন্ডিশনালি সাপোর্ট করার কোনো কারণ নাই। তার মানে কি, এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হোক অথবা স্বল্পমেয়াদী হোক, যদি আমি এখনও আশা রাখি যে ঈদের আগেই এই যুদ্ধটা শেষ হয়ে যাবে, আমার কাছে মনে হয় সম্ভাবনাটা বেশি। যদিও দীর্ঘমেয়াদী হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু আমি মনে করি ঈদের আগে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটার কারণে আমি আরেকটা ভিডিওতে ডিটেলসে বলবো যে কেন আমি মনে করি যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে না। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, প্যালেস্টাইন ইজ আ উইনার। কিভাবে? আপনারা খেয়াল করছেন কিনা, গত 3-4 রমাদানের মধ্যে এই রমাদানে প্যালেস্টাইনে সবচেয়ে বেশি ত্রাণ যাচ্ছে। আমি যতগুলো এনজিওর সাথে সবচেয়ে বেশি ত্রাণ যাচ্ছে এবং সবচেয়ে কম হতাহত হয়েছে কম্পারেটিভলি। মানে এটা না যে প্যালেস্টাইনে কোনো সমস্যা নেই, অবশ্যই তারা এখনো অনেক নির্যাতনের মধ্যে আছে, বাট অপেক্ষাকৃতভাবে গত 4 রমাদানের মধ্যে এই রমাদানে প্যালেস্টাইন সবচেয়ে কম নির্যাতনের শিকার হয়েছে, সবচেয়ে বেশি ত্রাণ ঢুকছে। এবং এই যুদ্ধটা যত চলতেছে, ইসরায়েল তার ইকোনমি এবং মিলিটারি পাওয়ার হারাইতেছে। অন টপ অফ ইট, যেই বোর্ড অফ পিস হয়েছে, যেটা অনেক আলোচনা সমালোচনা আছে, কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এই বোর্ড অফ পিস ইসরায়েল চায় নাই। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা ইসরায়েল চায় নাই। ইসরায়েল এই ব্যাপারে অনেক সমালোচনা করছে বোর্ড অফ পিসের ব্যাপারে, কারণ সে জানে বোর্ড অফ পিস মানেই হচ্ছে ইসরায়েলের যে একচ্ছত্র ক্ষমতা প্যালেস্টাইনকে যা কিছু করার, সেটার মাঝখানে একটা বিতর্কিত হইলেও মাঝখানে একটা বাফার জোন তৈরি হচ্ছে। এবং জেরার্ড কুশনারের যে প্ল্যান, যে প্যালেস্টাইনে একটা রিসোর্ট হবে বা প্যালেস্টাইনে কিছু রিয়েল এস্টেট ব্যবসা হবে, সেই রিয়েল এস্টেটের ব্যবসাটাও ইসরায়েল পছন্দ করে না। এবং এর কারণটা হইলো, এই ইনভেস্টমেন্টগুলো যদি আসে, সেটা হয়তো বা প্যালেস্টাইনও পছন্দ করবে না। কিন্তু বাস্তবতা হইলো, আপনি চিন্তা করেন, যদি আরব বিশ্ব এবং ইউরোপ এবং আমেরিকার এলিটরা গাজার নদীর পাশে বিশাল একটা রিসোর্ট বানায়, বিশাল রিসোর্ট, মনে করেন 500 রিসোর্ট বানাইলো, এটা মিন করে যে ইসরায়েল আর চাইলে এখানে বম্বিং করতে পারবে না। কারণ ইসরায়েল তখন প্যালেস্টাইনকে বম্বিং করতেছে না, ইসরায়েল তখন ওদেরকে বম্বিং করতেছে, যারা একটা সময় ইসরায়েলকে ফাইন্যান্স করছিল, যারা একটা সময় জায়নিজমের প্রজেক্টটাকে ফাইন্যান্স করছিল। তার মানে হইল ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে একটা বাফার জোন অলরেডি তৈরি করা হচ্ছে, যে বাফার জোনের কারণে ইসরায়েল তার একচ্ছত্র নির্যাতন করার ক্ষমতা ধাপে ধাপে প্যালেস্টাইন থেকে হারাচ্ছে। তার মানে কি? তার মানে হইল যে প্যালেস্টাইন আস্তে আস্তে মুক্তির পথে যাচ্ছে, প্যালেস্টাইনি স্টেট এস্টাবলিশড হওয়ার পথে যাচ্ছে। আরো একটা বিষয় এখানে বলে রাখা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার সাথে ইসরায়েলের যে প্রেম, যে ঘন প্রেম আমরা লাস্ট মোদির সাথে নেতানিয়াহুর ভিজিটে আমরা দেখলাম, সেখানে একটা ইন্ডিকেশন আছে। ইন্ডিকেশনটা হইল, ইন্ডিয়া বেশ কিছু ইসরায়েলি কোম্পানিতে ইনভেস্ট করছে, কিন্তু আমেরিকার যে পরিমাণ টাকা এবং মিলিটারি সাপোর্ট
ইসরায়েলকে দিত বা দিচ্ছে, সেইটা কি কখনো ইন্ডিয়া দিবে? কখনো ইন্ডিয়া সেই সাপোর্টটা দিবে না। ইন্ডিয়া কিছু স্ট্র্যাটেজিক সাপোর্ট দিতে পারে, ইন্ডিয়া কিছু ব্যবসায়িক বিজনেস সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট দিতে পারে। ইন্ডিয়া ডেফিনেটলি চাবে যে কাশ্মীর অথবা পাকিস্তানকে আটকানোর ক্ষেত্রে ইসরায়েলি ইন্টেলিজেন্স যেন ইন্ডিয়াকে সাপোর্ট করে, সেটা ঠিক আছে। কিন্তু আমেরিকা এত বছর ধরে যেই পরিমাণ টাকা এবং সাপোর্ট ইসরায়েলকে দিয়ে আসছে, সেটার অল্টারনেটিভ কি কখনো ইন্ডিয়া হবে? কখনো ইন্ডিয়া হবে না, নেভার। ইন্ডিয়া ওই ধরনের জিও পলিটিক্স কখনোই করে নাই যেটা আমেরিকা করে তার আধিপত্যের জন্য। অর্থাৎ এই যুদ্ধটা যেদিকে যাচ্ছে এবং ইসরায়েল যে পরিমাণ মাইর খাইতেছে, এবং আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, টোটাল মিডল ইস্টে যতগুলা আমেরিকান বেজ আছে তার মধ্যে বড় বড় বেজগুলোতে যেই আক্রমণ ইরান করছে, তাতে এই এন্টায়ার মিডল ইস্টে আমেরিকার ক্ষমতা এবং দাপট অবশ্যই কমে গেছে এবং কমে যাচ্ছে। এবং আরবরা অলরেডি বলতেছে যে তারা এই যে আমেরিকার বেইজের পিছনে তাদের ইনভেস্টমেন্ট এবং আমেরিকাতে তাদের ইনভেস্টমেন্টের কমিটমেন্ট, সেটা নিয়ে তারা রিথিঙ্ক করতেছে, অফিসিয়াল স্টেটমেন্ট। এবং আরবরা কিন্তু ইরানকে সরাসরিভাবে দোষ দেয় নাই। এখানে খুব ইম্পর্টেন্ট, বোঝা যায় যে আরব মানে সৌদি আরব এবং কাতার, জর্ডান এর সাথে যে ইরানের ঘন প্রেম আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? ইরান যখন প্রচুর পরিমাণে মিডল ইস্টে আক্রমণ করলো আমেরিকান বেসগুলোতে, তখন আমেরিকার মিডিয়া বলা শুরু করলো যে ইরান বোকার মতো কাজ করতেছে, এখন মিডল ইস্টের সব দেশ ইরানকে বম্বিং করবে। মিডল ইস্টের একটা দেশে ইরানকে বম্বিং করে নাই, বরং ইরান কি বলছে? ইরান সরি বলছে। এখন মজা হইলো, পেজেশকিয়ান যখন সরি বলতেছে তখনও কাতারের উপরে একটা ইরানি আক্রমণ হয়েছে, কাতারের আমেরিকান বেজে। তার মানে হইল পুরা আরব বিশ্ব এবং ইরান একটা মিলিটারি এবং ইকোনমিক কোঅপারেশনের মধ্যে আছে, যেই কোঅপারেশনে যদিও ইউএই, বাহরাইন, সৌদি আরব, কাতার, টার্কি এরা জানে যে তাদের কিছু ক্ষতি হইতেছে, কিন্তু তারপরে তারা এই ক্ষতিটা মেনে নিচ্ছে, কারণ তারা সবাই স্ট্র্যাটেজিক্যালি আমেরিকার সাথে যুদ্ধে না গিয়ে আমেরিকা থেকে সরে আসতে যাচ্ছে। এবং তারা সেই ক্ষেত্রে ইরান কার্ডটা খেলতেছে, ও ইরান তোমার বেজে মারছে, আমি কি করব? তুমি কেন আমার বেজে সাপোর্ট দিতে পারতেছো না? তুমি কেন আমাকে নিরাপত্তা দিতে পারতেছো না? সো ইনডাইরেক্টলি আরবরা বলতেছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ না হোক, কিন্তু তারা কিন্তু বলতেছে না আমরা ইরানকে আক্রমণ করব। তারা এটা বলতেছে না যে ইরান আমাকে আক্রমণ করছে, আমি ইরানকে আক্রমণ করব। তারা এইটাও বলতেছে না যে ইসরায়েল এবং আমেরিকাকে আমি সরাসরি আমার দেশ থেকে, আমার ভূখণ্ড থেকে ইরানকে আক্রমণ করতে দিব, সেটাও তারা বলতেছে না। তার মানে কি, যেইখানে 2018-19 সালে ইরানের সাথে হিস্টোরিক্যালি সৌদি আরবের একটা সংঘর্ষ হয়েছিল ইয়েমেন কেন্দ্রিক, সেইখানে আজকে দেখেন সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা পার্টনারশিপ কাজ করতেছে। অর্থাৎ আরব ওয়ার্ল্ডের সাথে ইরানের একটা ইকোনমিক এবং মিলিটারি অ্যালায়েন্স কাজ করতেছে। তা না হইলে আপনি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না যে কেন এখনো মিডল ইস্টের কান্ট্রিগুলো ইরানে মাইট দিল না, অথবা আমেরিকাকে বললো না তোমরা আমাদের বেস থেকে অ্যাটাক করো। কেন করলো না, যেখানে তারা আক্রমণের শিকার হয়েছে? কারণ তারা যে আক্রমণের শিকার হবে তারা এটা জানে, তারা এটাকে মেনে নিচ্ছে, কারণ একটা বৃহত্তর স্বার্থ। এবং বৃহত্তর স্বার্থটা হচ্ছে এন্টায়ার রিজনাল ইকোনমিক প্রসপারিটি, যেখানে তারা চায় যে একটা পার্মানেন্ট সলিউশন হোক, যেখানে ইসরায়েলকে ডাউনসাইজ করা হোক, আইআরজিসি ডাউনসাইজ হোক, এবং ইরান থেকে টার্কি, মাঝখানে সৌদি আরব, এই পুরা রিজনটার মধ্যে এবং একটা ইকোনমিক অ্যালায়েন্স, একটা মিলিটারি অ্যালায়েন্স হোক, এবং প্যালেস্টাইন ইসরায়েলের আধিপত্য থেকে মুক্তি পাক, এবং সেই দিকে ধাপে ধাপে আগায় যাচ্ছে। অস্থির হওয়ার কিছু নাই। এই কথা বলার মানে এইটা না যে কালকেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, না, আমি সেটা বলতেছি না। কিন্তু আমি এইটা বলতেছি যে আমরা আমাদের যে গ্রাফ, প্যালেস্টাইনের একটা ফ্রিডম এবং স্টেটহুডের যে গ্রাফ, সেটা পজিটিভ দিকে আগাচ্ছে, আলহামদুলিল্লাহ।